এবং সাধারণত দেখা যায় যে যখন সামিট পুশ হয়, আমরা যখন চূড়ার উদ্দেশ্যে যাই, নিয়ারেস্ট যে ক্যাম্প থাকে ওটা থেকে 800-1000 মিটার ক্লাইম্ব হয় বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু এইটা এমন একটা মাউন্টেন, এটাতে ক্লাইম্ব করতে আমাকে 1700 মিটার ক্লাইম্ব করতে হয়েছে। 6400 মিটার থেকে আমি যাত্রা শুরু করেছি ক্যাম্প 3-তে। সাধারণত আরেকটা ক্যাম্প হয়, ক্যাম্প 3 এর পরে ক্যাম্প 4 হয়। কিন্তু রিসেন্ট টাইমসে ক্যাম্প 4-এ এত বেশি রকফল হয়, উপর থেকে পাথর খসে পড়ে, ওখানে কেউ আসলে থাকতে চায় না। তো চেষ্টা করে যত আর্লি জায়গাটা পেরিয়ে যাওয়া যায়। তো এই যে 1700 মিটার ক্লাইম্ব করা, এবং সেটা 17 ঘন্টা সময় লেগেছে, 17.5 ঘন্টা। আমি 6 তারিখ বিকাল 4:10 ক্লাইম্ব করতে শুরু করেছি, আমি চূড়ায় পৌঁছেছি 7 তারিখ সকাল 9:40 এবং নন স্টপ 17 ঘন্টা ক্লাইম্ব, এবং ফিরে আসতে আরো 9 ঘন্টা, প্রায় 26.5 ঘন্টা। এবং চূড়া নিয়েও যে লোকের একটু ফ্যাসিনেশন থাকে, যেমন এভারেস্টের চূড়া আমি অনেকক্ষণ ছিলাম, এই চূড়া আমি 5 মিনিটের বেশি থাকার সাহস করিনি। কারণ এটা এমন একটা চূড়া যে এরকম স্টিপ একটা স্লোপ ক্লাইম্ব করে গিয়ে 2টা লোক দাঁড়াতে পারে এরকম। এবং হ্যাঁ, আমার সাথে আমার যে ক্লাইম্বিং গাইড ছিল, ওর ফোন পড়ে যায় ওখান থেকে। এরকম অনেক ছোটখাটো ঘটনা ঘটেছে আর কি। এবং আমি যার সাথে ক্যাম্প 3-তে টেন্ট শেয়ার করছিলাম, ইউকের ফিল, ওকে পরের দিন দেখা যায় হেলিকপ্টারে রেস্কিউ করতে হয়েছে। তো অসংখ্য ছোটখাটো ঘটনা। তবে সবচেয়ে লম্বা, আমি বলবো চ্যালেঞ্জিং পার্ট সামিট পুশের পার্টটুকু, ক্যাম্প 3 থেকে সামিটে যাওয়ার এই সময়টা। আর একই সাথে ক্যাম্প 2 থেকে ক্যাম্প 3 এর যাত্রার পথটুকু। এটা অনেকটা ব্যাপারটা অনেকটা এরকম যে আপনি শত্রুপক্ষের এমন একটা করিডোর দিয়ে যাচ্ছেন যেখানে দুই পাশ দিয়ে সবসময় কেউ মেশিন গান নিয়ে গুলি করছে, আপনি জাস্ট এঁকে বেঁকে যাচ্ছেন। উপর থেকে আইদার পাথর কষে পড়তেছে, অর দেয়ার ইজ অ্যান অ্যাভালাঞ্চ। এটা আপনাকে স্কিপ করে করে যেতে হবে। এবং ফেরার সময় কিন্তু আমি বাঁচতেও পারি, আমার অনেক ভারী বুট ছিল দেখে আমি বেঁচে গেছিলাম। আমি রকফলে পড়েছি, আমার পায়ে লেগেছেও, কিন্তু সেটা যেহেতু ভারী বুট ছিল, ওই সেন্সে আমি বলবো অনেকটুকুই বেঁচে গেছি। তো এটাই মোটামুটি আমার এক্সপেরিয়েন্স ওভারঅল। কারো যদি কোনো কিছু জানার থাকে আর বেশি সময় নিচ্ছি। ওকে, অবশ্যই অন্নপূর্ণা অনেক বেশি কঠিন মনে হয়েছে। অন্নপূর্ণা যদি 10/10 হয়, এভারেস্ট ইজ 10/2 আমার কাছে মনে হয় পার্সোনালি। লোৎসেকে বলবো 10-এর 4। মানে এটার চ্যালেঞ্জ গুলো একদমই ডিফারেন্ট। এবং এটাকে বলা হয় যে এভারেস্টে কিন্তু বেশ ভালো পরিমাণ ক্লাইম্ব হয় সিজনে, যেহেতু পৃথিবীর সর্বোচ্চ পর্বত, একটা লুক্রেটিভ, সবার লোকজনের একটা আগ্রহের জায়গা থাকে। অন্নপূর্ণা বলা হয় যে শুধু সিজনড ক্লাইম্বাররা যায়, বা যাদের ওই এক্সপেরিয়েন্স বা ওই ব্যাপারটুকু আছে, তারাই যায় আর কি। এটা বেশ কঠিন। জি বাউল ভাই, এভারেস্ট থেকে আসার পরে আপনি প্রাকৃতিক বিপর্যয় অর্থাৎ বায়োডাইভার্সিটি নিয়ে কথা বলেছিলেন। অন্নপূর্ণা থেকে আসার পরে এই বিষয়ে আপনার অভিব্যক্তিটা কি? আচ্ছা, সেম জিনিস, যে ওই যে আমি বলছিলাম এটা ড্রাইয়েস্ট সিজন, যে স্নোফল খুবই কম হয়েছে এই ইয়ারটাতে। এবং এই যে স্নোফল কম হওয়া মানে তো আমি পার্সোনালি খুশি হয়েছিলাম যে তুষারধস হবে না। কিন্তু সেক্ষেত্রে আবার ব্লু আইস বলে একটা জিনিস আছে, নীল বরফ দেখতে, এবং এটা পাথরের চেয়েও শক্ত। তো আমরা যে ক্রাম্পন বলে যে জিনিসটা পায়ের নিচে কাটার মতো একটা জিনিস আছে, ওটা দিয়ে ক্লাইম্ব করি, সেটাও আটকায় না। এই জিনিসটাও খুব বেশি হয়। আর অন্নপূর্ণার বেস ক্যাম্প যে জায়গাটায় আছে, এটার নাম হলো পঞ্চকুণ্ড লেক। তো একটা বিশাল লেক আছে অন্নপূর্ণা বেস ক্যাম্পের ওখানটায়, বেস ক্যাম্পের খানিকটা নিচে ওই জায়গাটাতেই বেস ক্যাম্পটা হয়, মানে মূল শিবিরটা, অভিযানের মূল শিবিরটা হয়। তো ওইখানটায় এই লেকটা হচ্ছে 24 বছর আগেও ছিল না। তো ওই যে বলছিলাম, যে বলছি ক্লাইমেট চেঞ্জের ব্যাপার, ওই যে গ্লেশিয়ার পাতলা হচ্ছে, পাতলা হতে হতে এই ধরনের লেকের সৃষ্টি হচ্ছে। তো সেম জিনিস আসলে হিমালয়ের কোন অংশেই মানে এই প্রাকৃতিক বিপর্যয় এগুলার বাইরে নয়। অনেকেই ধারণা করতে পারে আচ্ছা এরপরে তো ক্লাইম্বাররা যায়, এরা নোংরা করে আসতেছে, ব্যাপারটা এমন না। যেখানে ক্লাইম্ব হয় না, সাইপাল বলে একটা জায়গা আছে নেপালের, সাইপাল মাউন্টেন, 20 বছর আগে পুরা বরফে ঢাকা ছিল, এখন একটা ব্ল্যাক ওয়াল খালি, ওখানে তো ক্লাইম্ব হয় না। তো আমাদের অ্যাকশন সমতলে ওগুলার ইম্প্যাক্ট আসলে ওখানে পড়ছে। এটাই। আচ্ছা, নেক্সট টার্গেট ওই যে বলছিলাম যে 14টা-8000 মিটার পর্বত আছে, তো এর মধ্যে মাত্র 3টা হলো এভারেস্ট, লোৎসে, মানে প্রথম সর্বোচ্চ, চতুর্থ সর্বোচ্চ আর দশম সর্বোচ্চ হলো। বাকি ধীরে ধীরে 11টা। আমি নেক্সট টার্গেট আমি বলবো মানাসলু, যদি আমি বলি 8th হাইয়েস্ট মাউন্টেন যেটা, এরপরে সেটা ক্লাইম্ব করার ইচ্ছে।
হ্যাঁ, সবকটাই ইন এ সেন্স হচ্ছে আসলে হিমালয়ে, সবকটাই মানে হিমালয়ের বাইরে পৃথিবীর কোথাও 8,000 মিটারের কোনো পর্বত নাই। তো মেইনলি যদি দুইটা ওইভাবে বলি যে এর মধ্যে 7টা সল্লি নেপালে, 14টা 8,000 মিটারের মধ্যে, 2টা ক্লাইম হয় তিব্বত দিয়ে চৈয়সী এবং বাকি 5টা পাকিস্তানে। তো পাকিস্তানেও বেশ অনেকগুলো ডেডলি মাউন্টেন আছে। কারাকোরাম আর কি, মানে গ্রেটার হিমালয়ের অংশ, কিন্তু কারাকোরাম বলে জায়গাটাকে, পাকিস্তানের জায়গাটা। আচ্ছা, ওই যে পর্বতারোহণ, ওই যে মাউন্টেনিয়ারিং করতে আমি বলি যে 3টা এম লাগে, যে মাসল আছে, মানে মাইন্ড, মাসল আর মানি। তো এই 3টার কম্বিনেশন করা শিখতে হবে। মানে মাউন্টেনিয়ারিং ওয়ার্ডটা শুরু হয় এম দিয়ে, আরো 3টা এম লাগে। তো ওই ডেফিনেটলি আপনার ওই মাইন্ডটুকু লাগবে, ওই ইচ্ছা শক্তি, দেন মাসল অর এন্ডুরেন্স, দেন ফাইনালি দ্য মানি। এই 3টা কেউ যদি মিশেল করতে পারে তাহলে নতুন যারা পর্বতারোহী তাদের জন্য সহজ হবে। এবং এটা অবশ্যই একটা ধাপে ধাপে এগোনো, এমন না যে আমি আজকেই ঠিক করলাম কালকে এভারেস্ট চলে গেলাম বা কোনো একটা 8,000 মিটারে যাবো, এরকম না। আমি প্রথমে ধীরে ধীরে হাই অল্টিটিউড ট্র্যাক করব, তারপর নিজের বডিটা সিজন হলে 5,000 মিটার মাউন্টেনে যাবো, 6,000, 7,000। আমি ওইভাবে এগিয়েছি, সিঁড়ির কোনো ধাপ আসলে মানে বাদ দেওয়ার সুযোগ নাই পার্সোনালি আমার কাছে। জি, অবশ্যই। হ্যাঁ, এটা পৃষ্ঠপোষক আছে, এটা দেখে যে আমার পাশে ফয়সাল ভাই বসে আছে, বা পৃষ্ঠপোষক আছে দেখে অনেকটুকু সহজ। কিন্তু আমাদের মতো দেশে, মানে যেহেতু এটা এখনো ওইভাবে এপ্রুভড স্পোর্টস না, এই এই মুশকিলটুকু তো অবশ্যই থাকে, এটা একদমই অস্বীকার করার উপায় নেই। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আপনি ওখানে মানে নিজেকে কিভাবে মোটিভেট করেন? মা এখন হচ্ছে না, বা মানে এতটুকু স্টপ, কিভাবে নিজেকে মোটিভেট করেন এখানে? আচ্ছা, ওকে, এইটা হলো মানে আমার ক্ষেত্রে যে প্রস্তুতিটা সব সময় আমাকে অনেকটুকু ড্রাইভ করে, যে আমার কখনোই মনে হয় না যে হবে না। তা আমি সবসময় এইটুকু ভাবি যে প্রকৃতি প্রদত্ত কারণ ছাড়া, যাতে আমার কারণে আমি ওইভাবে প্রিপেয়ার করি আর কি, আমার কারণে যাতে কোথাও আমাকে থামতে না হয়। প্রকৃতির কারণে যদি থামতে হয় সেটা অন্য বিষয়, যে ওয়েদার খারাপ হয়ে গেল তখন তো আসলে আমি একদমই কিচ্ছু করতে পারবো না। তো এই জিনিসটা আমি প্রিপারেশনের সময় মাথায় রাখি, যাতে আমাকে এই এবং কি কি হতে পারে এটা আমি এখান থেকে চিন্তা ভাবনা করে যাই, যে যে কি কি সিচুয়েশন ওখানে হতে পারে, ওইটা আমি কিভাবে আসলে ওভারকাম করতে পারি, এই জিনিসটা আমি এখান থেকে চিন্তা করে যাই বেশিরভাগ ক্ষেত্রে। এটা আমার খুব হেল্প করে। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, আশা করি আর কারো কোনো কিছু নেই। আমি ফরেন বাইরের কাছে। জি, বাবুর ভাই, কৈলাসে অ্যাটেম্প নেবেন না একটা? হ্যাঁ হ্যাঁ, একটা কৈলাসে অ্যাটেম্প নিয়ে নেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আর একটা কিছু একটা বলুন। আচ্ছা, এটা ফরহাদ ভাইয়ের, একটু ফরহাদ ভাইয়ের সাথে যোগাযোগ করলে হবে। ফরহাদ ভাইয়ের কাছে গুগল ড্রাইভ লিংক আছে, ভিডিওগুলো আছে। জি জি, হ্যাঁ জি 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 জি, এইটা অলমোস্ট 13-14 লাখ টাকার মতো, 13-14 লাখ। কারণ এটার একটু পারমিট ফি কম আর কি, কিন্তু সেটা অন্য ব্যাপারগুলো ঠিকই আছে, ইন্স্যুরেন্স, গার্বেজ ফি, এটা সেটা সবই ঠিকঠাক, অন্য ব্যাপারগুলো একদমই আছে। বাবুর ভাই, আমি আমার প্রশ্নটার উত্তর পেলাম না। আচ্ছা, না, কৈলাস তো হচ্ছে স্পিরিচুয়ালি একটা, এটা হোলি একটা মাউন্টেন। তো এটার নাম্বার 1 হচ্ছে, তো এটার পারমিশন পাওয়া সম্ভব না। আমি এমন কোনো স্টিল নাও কি পারমিশন দিচ্ছে না? না, এটা তো যেমন মাচা পুচারে যে